আগরতলা শহরে কি তাহলে বাইরের অটো বা ইলেকট্রনিক অটো, আগরতলা শহরের বাইরের যে অটোগুলো প্রবেশ কি নিষেধ? আগরতলার রাস্তায় ট্রাফিক আইন ভাঙার অভিযোগে প্রায় প্রতিদিনই চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। আজও আমরা দেখলাম ইলেকট্রিক অটোর বিরুদ্ধে কিন্তু একটা অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও এই আইন সম্পর্কে চালক যেমন জানতে হবে, ঠিক তেমনি পুলিশও কতটা পরিষ্কারভাবে আইন জানেন তা নিয়ে কিন্তু প্রশ্ন হাজার। হেলমেট, সিগন্যাল, রং সাইড পার্কিং কিংবা মোবাইল ব্যবহারের মতো স্পষ্ট বিধির পাশাপাশি ফ্যাক্টরি ফিটেড টিন্টেড গ্লাস, অর্থাৎ যাকে আমরা গাড়ির কালো গ্লাস বলি, স্টপিং বা পার্কিং এর সীমারেখা, ওয়ান ওয়ে এবং স্থানীয় ট্রাফিক রেস্ট্রিকশন নিয়ে তৈরি হচ্ছে নানান প্রশ্ন। চালকদের একাংশের অভিযোগ, অনেক ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ধারা বা নিয়ম ভাঙা হয়েছে তা পরিষ্কার না করেই চালান করা হচ্ছে। অন্যদিকে পুলিশের বক্তব্য, আইন না জানার অজুহাতে নিয়ম ভাঙার সুযোগ নেই। তাহলে প্রশ্ন, আইন প্রয়োগের আগে চালককে সেই আইন সম্পর্কে যথেষ্ট সচেতন করা হচ্ছে কিনা? আবার চালকেরাও কি মোটর ভেহিকলস অ্যাক্ট, সেন্ট্রাল মোটর ভেহিকলস রুলস এবং স্থানীয় ট্রাফিক নোটিফিকেশন সম্পর্কে আদৌ সম্পূর্ণভাবে ওয়াকিবহল? একইভাবে মাঠ পর্যায়ে প্রতিটি ট্রাফিক কর্মীর কাছে কি সংশ্লিষ্ট বিধির সর্বশেষ পরিবর্তন ও প্রয়োগের ব্যাখ্যা সমানভাবে স্পষ্ট? ফ্যাক্টরি ফিটেড কালো কাঁচ নিয়ে ভিএলটির প্রশ্ন উঠলে তা কি যন্ত্র দিয়ে মাপা হচ্ছে নাকি শুধু চোখে দেখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? কোনো গাড়ি দাঁড় করানোকে পার্কিং বলা হবে নাকি সাময়িক স্টপিং? এই পার্থক্য কি চালক ও পুলিশ উভয়ের কাছেই পরিষ্কার? ট্রাফিক সিগন্যাল সবুজ থাকলেও পুলিশের হাতের নির্দেশে গাড়ি থামানোর নিয়ম কতজন চালক জানেন? তাহলে সমস্যা কি শুধুই আইন ভাঙার, নাকি আইন জানা, বোঝা ও প্রয়োগের মধ্যেও কোথাও একটি ফাঁক রয়ে যাচ্ছে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ট্রাফিক আইন নিয়ে ধোঁয়াশা কেন, এই বিষয়ে একটি টক শোতে আজ আমার সাথে রয়েছেন প্রাক্তন পুলিশ আধিকারিক নন্দন সরকার। নমস্কার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। এই যে দৈনন্দিন চলার পথে চালকদের আইন না জানার অভিযোগে যেমনটা রয়েছে, অভিযোগ যেমনটা রয়েছে, তেমনি পুলিশের আইন প্রয়োগ নিয়ে কিন্তু স্পষ্টতা বা অতিরিক্ত বিচক্ষণতা ব্যবহারের অভিযোগও কিন্তু আমরা শুনি। একজন নাগরিকের দৃষ্টিকোণ থেকে আপনার এই দুই সমস্যাকে আপনি কিভাবে দেখছেন আগরতলা শহর? নমস্কার। প্রথমে যেটা বলছি যে ট্রাফিক পুলিশ হলো একটা স্পেশালাইজড পুলিশ ইউনিট, যেটা জেনারেল পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত, কিন্তু তারপরেও এর বিশেষ একটা মানে দায়িত্ব থাকে যেটা বলা হয় যেমন সিআইডি, ইবি, এই ধরনের স্পেশালাইজড উইং এর মতো একটা উইং হলো ট্রাফিক পুলিশ। এখন ট্রাফিক পুলিশের যে ট্রাফিক ল এনফোর্সমেন্ট, বিশেষ করে মোটর ভেহিকলস অ্যাক্ট, সেন্ট্রাল মোটর ভেহিকলস রুলস, এই যে জিনিসগুলো যে এনফোর্সমেন্ট করা, সেগুলো করার জন্য একটা বিশেষ ট্রেনিং এবং একই সঙ্গে অভিজ্ঞতার প্রয়োজন হয়। এখন দেখা যাচ্ছে কি, পুলিশের কথা আপনি যে বললেন, হয়তো কেউ থানাতে কাজ করতে চট করে ওকে ট্রাফিকে বদলি করে দিচ্ছে। আচ্ছা, কেউ হয়তো আপনার ধরুন আরাম পুলিশে ছিল, ও কখনো ট্রাফিকের কিছুই জানতো না, ওকে মানে এসপি ট্রাফিকের আন্ডারে দিয়ে দিচ্ছে। তো তার ফলে ওই দেখা দেখি যা কিছু ওই করে, সেটার মধ্যে ভীষণ ভুলভ্রান্তিও থাকে। হয়তো আইনের প্রতি কোন ধরনের ওর মানে জ্ঞান থাকে না যে কি ধরনের আইন সে প্রয়োগ করছে, তার মধ্যে একটা ধোঁয়াশা থাকে। তো সেই ধোঁয়াশার ফলে যেমন এই সাধারণ নাগরিকরা যেমন হয়রানির শিকার হয়, একই সঙ্গে এইসব পুলিশ কর্মচারীরাও বিভিন্ন সময়ে হয়তো মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারে। আচ্ছা, কারণ আপনাকে যখন একটা অন্যায়ভাবে কোনো একটা কিছু করা হয়, আপনিও কিন্তু তখন এটা সচেতন নাগরিক হিসাবে হয়তো আপনি আইনের দ্বারস্থ হবেন। তাহলে কিন্তু ওই পুলিশ কর্মচারী যদি ভুল করে, তার বিরুদ্ধে কিন্তু একটা মানে শাস্তির একটা ব্যাপার আছে। ওকে, আমরা ইদানিং কালে অনেকগুলো এমন ঘটনা আমাদের চোখের সামনে এসছে বা এমনগুলো আমরা দেখছি, সেটা বিভিন্ন সামাজিক মাধ্যমে হোক বা সংবাদ মাধ্যমে উঠে আসছে, যেগুলো সত্যি একটা চিন্তার বিষয়। সত্যি কি অনেকটা গাড়ি বেড়ে যাওয়াতে বা যানবাহন বেড়ে যাওয়াতে কি এই সমস্যাগুলো হচ্ছে, নাকি সত্যি কোথাও ঘাটতি রয়েছে? ধরুন এই যে ফ্যাক্টরি ফিটেড টিন্টেড গ্লাস বা ব্ল্যাক গ্লাস, কালো কাঁচ নিয়ে যে সমস্যাটা, ভিজিবল লাইট ট্রান্সমিশন বা ভিএলটি মাপার যে ব্যাপারটা, এটা কি সত্যি আগরতলা শহরে যারা গাড়ি চালক
তাদেরকে অবগত করা হয় বা তাদেরকে সচেতন করা হয়, এবং পাশাপাশি যারা গ্রাউন্ডে রাস্তায় দাঁড়িয়ে যারা ট্রাফিক যারা এই কাজ করছেন তারাও সম্পূর্ণ ওয়াকিবহাল আছে কিনা আপনার কি মনে হয়? এই যে কালো গ্লাসের যে ব্যাপারটা, এটাকে সেফটি গ্লাস বলে, বা ধরুন এটার একটা টিন্টেড লিমিট থাকে। অর্থাৎ নিউ যে আপনার সেকশন 100 অফ দি সেন্ট্রাল মোটর ভেহিকল রুলস, এই যে রুল 100 বলা আছে যে উইন্ড স্ক্রিন যেগুলো আছে সামনে পেছনে, এখানে যদি 70% ভিজিবিলিটি থাকে এবং যে সাইড যে স্ক্রিনগুলো আছে এগুলো উইন্ডোজ, এগুলোতে যদি 50% ভিজিবিলিটি থাকে মানে ভিএলটি, তাহলে এটা হাইলি লিগ্যাল। অর্থাৎ এখানে কোন ধরনের মানে মোটর ভেহিকলস এর যে রুল সেটা ভায়োলেট করা হয়নি। কিন্তু মুশকিল হলো এই যে হ্যাঁ, কখন এটা হবে ইলিগ্যাল কখন হবে, যদি আপনি আপনার গ্লাসের উপরে কোন ধরনের মানে লাগান, কালো স্টিকার বা কালো পেপার, কালোর পর্দা এগুলো লাগান, তাহলে এটা কিন্তু হাইলি ইলিগ্যাল। সেটা কেন করা হয়েছে? সেটা বলা হয়েছে যে ক্রিমিনালরা এটা সুযোগ নিয়ে কোন একটা জায়গা থেকে পালিয়ে যেতে পারে, ক্রাইম করতে পারে, সেই জন্য বলা আছে যে তোমার কিন্তু যেটা অলরেডি ফ্যাক্টরি মেড এই যে সেফটি গ্লাস, যেটাতে অলরেডি ইট ইজ পারমিটেড বাই ল, যদি আপনি যদি রুল 101 দেখেন ক্লিয়ারলি বলা আছে, তো সেখানে তো পুলিশের সেটা ধরার কথা নয়। কিন্তু মানে সাবঅর্ডিনেট কিছু পুলিশের কর্মচারী যাদের শেখানো হয়েছে কালো গ্লাস ইলিগ্যাল মানে বেআইনি, হ্যাঁ কালো গ্লাস মানে বেআইনি, তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই যে যারা এসব লেটেস্ট যে গাড়িগুলো বেরিয়েছে এইগুলোর কিন্তু যারা মালিক বা ড্রাইভারদের কিন্তু বিভিন্নভাবে ওরা হয়রানি করছে, অনেক সময় চালান কেটে দিচ্ছে। এই চালানগুলো যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে কিন্তু এটা পুলিশের বিরুদ্ধে চলে যাবে, কারণ যেটা লিগ্যাল সেটা লিগ্যালি, যেটা ইলিগ্যাল সেটা ইলিগ্যাল। তো কোনটা লিগ্যাল কোনটা ইলিগ্যাল এই ডিফারেন্সিয়েট করার ক্ষমতা যদি ল এনফোর্সমেন্ট এজেন্সির কোনো কর্মচারী না থাকে তাহলে সেটা ওই ডিপার্টমেন্টের দোষ। কারণ ডিপার্টমেন্টে যারা ট্রাফিকে আসে তাদের সাফিসিয়েন্ট কিন্তু ট্রেনিং দেওয়া হয় না, এরা কিন্তু দেখে দেখে শিখে ফেলে। কিন্তু দেখে দেখে শিখে কিন্তু নিত্য নূতন অ্যামেন্ডমেন্ট হচ্ছে, মোটর ভেহিকলস অ্যাক্টও বারবার অ্যামেন্ড হচ্ছে, একই সঙ্গে মোটর ভেহিকলস রুলসও কিন্তু অ্যামেন্ড হচ্ছে। তো সেইগুলো যদি আপডেটিং না করে দপ্তর, তাহলে বা আপডেটিং করলে হয়তো সিনিয়র অফিসারদের লেভেলে রয়ে গেল, কিন্তু সেটাকে ডিসেমিনেট করা যে লোয়ার লেভেলে, সেটা না করলে যারা রিয়েলি গ্রাউন্ডে ল এনফোর্স করবে তাদের তো সেটা জানা না থাকলে তারা তো মানুষকে এইভাবে অযথা হয়রানি করবে। একদম। আরেকটা কথা বলে রাখছি আপনাকে, আপনি অবাক হবেন, কিছু কিছু ট্রাফিকের এসপি ওনারা এসে এত একটা বেআইনি রুল জারি করে যে মানে ট্যাক্স যে অর্থাৎ ওই যে আপনার এই ফাইন মানি যে কালেকশনের টার্গেট দিয়ে দেয়। ট্রাফিক পুলিশের কাজ কিন্তু ফাইন আদায় করা নয়, ফাইন আদায় করা একটা কাউন্টার প্রোডাক্ট, বাই প্রোডাক্ট। অর্থাৎ ওদের কাজ হলো ট্রাফিক ল এনফোর্স করা। ট্রাফিক ল এনফোর্স করতে হলে যারা আইন ভাঙবে তাদের ফাইন করা হবে। কিন্তু আমি যদি টার্গেট দিয়েছি এত টাকা উঠাতে হবে, তাহলে তো এটা একটা ট্যাক্সেশন ডিপার্টমেন্ট মতো হয়ে গেল। অর্থাৎ ইনকাম ট্যাক্স, জিএসটি, তাদের যেমন একটা টার্গেট থাকে যে এত টাকা উঠাতে হবে। পুলিশের যে টাকাটা উঠায় সেটাকে বলে নন ট্যাক্স রেভিনিউ। যে টাকাটা নন ট্যাক্স রেভিনিউ মানে সেটা হলো যে যেমন কোর্টকে যদি বলে যে আপনি এত টাকা ফাইন করবেন, একটা কোর্টকে ডাইরেকশন দিয়ে দেয়, তো কোর্টে তো তখন নির্বিচারে সব জায়গাতেই ওই টার্গেট কমপ্লিট করার জন্য ওই মানুষকে পানিশমেন্ট দিতে শুরু করবে। হ্যাঁ, এগুলো তো মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো যে যারা ট্রাফিক ল ভায়োলেট করবে এদের বিরুদ্ধে ফাইন হবে, সেই ফাইনেরও প্রভিশন আছে কত টাকা হবে। তো সেখানে কোন একটা টার্গেট দেওয়া একদম ঠিক নয়, কারণ টার্গেট তুমি কিসের দিচ্ছ? ফাইন আদায়ের। তো ফাইন আদায় কি তোমার কাজ কি ফাইন আদায় করে নাকি? না, মূল উদ্দেশ্য হলো তোমার ট্রাফিক ল এনফোর্সমেন্ট করা। তো সেই জন্য এগুলো নানা ধরনের সমস্যা হচ্ছে। মানে রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট কম হয়, অ্যাক্সিডেন্ট নাই হয়, বা মানুষের জানমাল রক্ষা করার জন্য নিয়মটা যে ট্রাফিক যে রুল রয়েছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে ট্রাফিকের কাজ। এবং সেখানে আপনি বলছেন কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে তার পানিশমেন্ট আছে। কিন্তু আমি যদি পানিশমেন্টটাকেই মূল আমার ডিউটি করে ফেলি, না, এখানে আমার একটা প্রশ্ন আছে। এখন এই যে আইনটা যে বেসিক্যালি এই যে কি আইন, এবং মানে আমাকে রাস্তায় গাড়ি নিয়ে চলতে গেলে, আমাকে টু হুইলার নিয়ে চলতে গেলে, আমাকে থ্রি হুইলার নিয়ে চলতে গেলে কি কি আইন আমাকে ফলো করতে হবে, কোনটা আমি ভাঙতে পারবো, কোনটা পারি না, কোনটা করতে পারি কি পারি না, সে ব্যাপারে সচেতন করার দায়িত্ব কার? সে ব্যাপারে সচেতন করার দায়িত্ব সরকারের, এবং যারা রাস্তায় যারা অর্ডার মেনটেন করে
আচ্ছা। তো পুলিশের একটা জেনারেল ডিউটি যেটা আগেও ছিল পুলিশ অ্যাক্ট 1861-এ, এখন সেটা পুলিশ অ্যাক্ট 2007। এখানে একটা স্পষ্টভাবে বলা আছে যে রাস্তাতে যে অর্ডার, রাস্তা মানে থরোপেয়ার বলছে, থরোপেয়ার, স্ট্রিট, বেদেঙ্ঘাট, এই যে পাবলিক যেখানে সমাবেশ হয় বা পাবলিকের যেখানে মুভমেন্ট আছে, সেখানে টোটাল দায়িত্ব এক্সক্লুসিভলি পুলিশের। আচ্ছা। সেটা কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্টকে সেটা শেয়ার করা হয়নি। অর্থাৎ পুলিশ ইজ টু মেনটেন অর্ডার অন দি রোড, স্ট্রিটস, পাবলিক থরোপেয়ার বা যেটাই হোক, এখানে পুলিশ অর্ডার মেনটেন করবে। এখানে অর্ডার মেনটেন মানে কি শৃঙ্খলা। শৃঙ্খলা বলতে কি হয়, যাতে মানে সিমলেসলি বা কেউ মুভ করতে পারে, উইদাউট এনি অবস্ট্রাকশন কেউ তার ভেহিকেল নিয়ে মুভ করতে পারে। এখন এখানে আমাদের ত্রিপুরায় যেটা হচ্ছে যে রাজন্য আমলের এই যে শহর, বিশেষ করে আমি যদি আগরতলার কথা বলি, সেখানে যে রাস্তাগুলো করা হয়েছে, রাস্তাগুলো কিন্তু একদম স্পেসিয়াস নয়। অর্থাৎ এই রাস্তার যে পরিসর আছে তাতে কিন্তু যদি মাঝখানে কোন ধরনের অবস্ট্রাকশন হয়, তাহলে কিন্তু গাড়ি সবসময় আপনি দেখেন বিশেষ বিশেষ কিছু রাস্তা, যেমন নেতাজি রোড থেকে গোলবাজার, তারপরে এখন তো শুরু হয়েছে হাপানিয়া থেকে শুরু হয়েছে একদম আপ টু বটতলা, বটতলা পরে বিভিন্ন জায়গাতে হিউজ ট্রাফিক জ্যাম, যেটা আগে ছিল না। তার পেছনে একটা কারণ হতে পারে যে মানুষের আর্থিক সচ্ছলতা বেড়ে গেছে, মানুষের গাড়ি কিনছে, যান বাড়ছে, কিন্তু রাস্তার যে স্পেস সে তো আর বাড়ছে না। তো রাস্তার যেহেতু স্পেস বাড়ছে না, তাহলে মিনিমাম পুলিশের দায়িত্ব হলো রোড সাইড যে দুই সাইডে যে মানে হাজারো উপর মোটরসাইকেল দাঁড়িয়ে থাকে, এবং মোটরসাইকেল গুলো কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়ায় না কোনটা। এটা নিয়ে প্রায় এদিকে ধরুন অন্তত 3 ফিট, ওদিকে 3 ফিট রাস্তা, মানে টোটাল 6 ফিট রাস্তা দখল করে ফেলে। বড় রাস্তা হলে সেগুলো হয়তো বোঝা যায় না, কিন্তু যদি এটা রাস্তা শুরু হয়, তাহলে এই যে রাস্তা এনক্রোচমেন্ট, যেটার জন্য সাধারণ গাড়ি একটা ওদিক থেকে উল্টো দিক থেকে এলে কিন্তু গাড়ি আটকে যায়, এবং এটা একটা একদিনের সমস্যা নয়, এটা কিন্তু নিয়মিত সমস্যা। এখন এগুলো এই যে কাজ, কিন্তু এই যে পার্কিং যেটা মানে রং পার্কিং যেটা, যেটা সেটার দায়িত্ব কিন্তু পুলিশের। ইলিগ্যাল পার্কিং, যেখানে ইলিগ্যাল পার্কিংটা কিন্তু টোটালি পুলিশের দায়িত্ব। এখন পুলিশে এখানে অনেকগুলো আইন আছে। একটা হলো এগুলোকে আপনার ইচ্ছা করলে ওনারা নিয়ে নিতে পারে, কাস্টডিতে বাজেয়াপ্ত করতে পারে, এবং 2 নম্বর হলো এদের উপরে স্টর্ড আপ ফাইন যেগুলো আছে এগুলো ফাইন ইম্পোজ করতে পারে। এরপরে আরো একটা কাজ করতে পারে, যে ওই ডিসপ্লে করতে পারে বিভিন্ন ধরনের কশনারি সাইন যেগুলো আছে, ট্রাফিক সাইন, এগুলো জায়গায় জায়গায়, যে এখানে নো পার্কিং জোন, নো পার্কিং জোন এভাবে করে দিলে তাহলে পাবলিকের মধ্যে অন্ততপক্ষে মোটরসাইকেলটা রাখার সময় একটু হলে চিন্তা হবে। আরেকটা এখন স্যার আমি আপনাকে একটু স্যার ইন্টারাপ্ট করবো, কারণ আমরা সরে গেছি, আমার এই ব্যাপারটা একটু বিস্তারিত জানার ছিল আপনার কাছে। এই যে যেটা আপনি বলছিলেন ভিএলটি নিয়ে বা ফ্যাক্টরি ফিটেড গ্লাস বা কালো গ্লাস নিয়ে, এখন ধরুন আপনি বলছেন যে এখন যে লেটেস্ট মডেলের যে গাড়িগুলো আছে, বিভিন্ন কোম্পানির গাড়িগুলো, সেগুলোতে এই টিন্টেড গ্লাস রয়েছে, মানে কালো সাইড গ্লাসগুলো, মানে দরজার গ্লাসগুলো 50% টিন্টেড এবং সামনে পেছনে 70% ভিজিবিলিটি থাকলে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ঘটনাগুলো হচ্ছে রাস্তায় দাঁড় করিয়ে, যে যিনি ট্রাফিক কনস্টেবল হোক বা যেই হোক, যিনি বলছেন যে কালো গ্লাস মানে আপনাকে খুলতে হবে, সেটা বেআইনি। এখন ওনাকে আমরা, মানে যারা গাড়িতে চালাচ্ছেন, অনেক সময় এমন হয় যে অনেকেই নিজে গাড়ি হয়তো চালান না, উনি জানেন ব্যাপারটা, কিন্তু যিনি হয়তো গাড়ি চালাচ্ছেন, চালক যিনি, উনি হয়তো ব্যাপারটা সম্পূর্ণ জানেন না, তখন একটা চালান কেটে দেওয়া হয়। যদিও এখানে আপনি যেটা বলেছেন যে মূল বিধান, যে সেন্ট্রাল মোটর ভেহিকলস অ্যাক্ট 1989 এর, সেন্ট্রাল মোটর ভেহিকল রুলসে 100 রুল 100 102 102 দেখুন, এখানে লেখা আছে। এবং এই যে সুপ্রিম কোর্টের অভিষেক গোয়েঙ্কা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার মামলায় পরিষ্কার বলা হয়েছে যে গাড়ির তৈরির সময় ম্যানুফ্যাকচার যে সেফটি গ্লাস ব্যবহার করবে সেটি নির্ধারিত ভিএলটি মেনে চলতে হবে। উইন্ডস্ক্রিন কমপক্ষে 70% ভিএলটি, এবং এগুলো মেনেই চলে। দামি দামি কোম্পানি গাড়ি বানাচ্ছে, এরা এই আইনটা জানে না। এবার প্রশ্ন হচ্ছে স্যার, এখন কেউ যদি এখানে যদি করে দেওয়া হয়, তখন যদি তাকে আগরতলা শহরের মতো জায়গায় যদি বলা হয় যে আপনি আমার ভিএলটি চেক করে তারপর আপনি আমার চালানে লিখে দিন যে আমাকে কেন আপনি ধরলেন, কারণ অনেকেই কমপ্লেন করছেন, অভিযোগ করছেন চালানে ব্ল্যাক গ্লাস লিখে দিচ্ছে। এখন 50% ভিএলটি থাকলেও ব্ল্যাক গ্লাস যদি লিখে দেয়, তাহলে তার কিছু করার নেই। ম্যানুফ্যাকচারড ব্ল্যাক গ্লাস ক্যান নেভার বি অ্যান অফেন্স, ওটা ইলিগ্যাল নয়, যে চালান কাটতেই পারে না, সেখানে এখানে কোনো চালান হবে না, এটা একদম লিগ্যাল। কোনটাই লিগ্যাল, যে আমার গাড়ির গ্লাস ধরুন সাদা বা মানে আলাদা কোনো কিছু যদি লাগানো থাকে, সেখানে যদি আমি রোদ থেকে বাঁচার জন্য বা বিভিন্ন ধরনের যদি ইউজ করি, ব্ল্যাক ওই যে আপনার স্টিকার পেপার গুলো, ব্ল্যাক গ্লাস গুলো বা এগুলো ব্যবহার করি, যেটা ডিটাচেবল, গ্লাস পেপার গুলো যদি যেটা ডিটাচেবল খুলে নেওয়া যায়,
সেগুলো তো হাইলি ইলিগাল, সেটা সুপ্রিম কোর্ট সেটা বলে দিয়েছে। illegal, একদম, সেটা কিন্তু illegal। এটার এদের ব্ল্যাক গ্লাস, সব ব্ল্যাক গ্লাস তো বেআইনি, যেটা ফ্যাক্টরি মেড ব্ল্যাক গ্লাস, যেখানে মানে 70% এবং 50% যেটা বিএলটি আছে, সেখানে তো কোনো মতেই এটাই না। এখন যদি কোনো ট্রাফিকের যদি মনে হয় যে, বা ট্রাফিক পুলিশের যদি মনে হয় যে না এটা 70% 50% নেই, এটা এর থেকে বেশি আছে, আপনি নিজে লাগিয়েছেন, কথার কথা আমি ধরে নিলাম, তাহলে সেখানে কি ভিএলটি মাপার যন্ত্র কি আগরতলা শহরে আছে বলে আপনার মনে হয়? আগরতলাতে বিএলটি মাপার যন্ত্র নেই, কারণ বিএলটি হলো ভিজিবিলিটি, এই যে লাইট যেটা আছে, ট্রান্সমিশন, ভিজিবল লাইট ট্রান্সমিশনটা, তো এগুলো আপনার আছে কিনা আমি জানি না, আমার মনে হয় নেই। কিন্তু এটা তো আইনে বলা আছে, যে কোম্পানিগুলো তৈরি করছে ট্রাফিক পুলিশে, তো ওই কোম্পানি যে ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো, এগুলো তো মানে কোটি কোটি ডলার খরচ করে গাড়িগুলো বানাচ্ছে, তো এরা তো এই আইনগুলো জানে, তো এরা তো আর এইভাবে করবে না। সেই জন্য তো বলা আছে যে ফ্যাক্টরি মেড যদি হয় এবং ওইটা যদি থাকে, ভিজিবিলিটি যেটা থাকে, ভিজিবিলিটি এটা চেক করার দায়িত্ব এটা লোয়ার লেভেলের কোনো পুলিশ অফিসার নেই, কারণ এটা ফ্যাক্টরি মেড গাড়ি। তুমি দেখো, এটা তুমি ধরে নিতে হবে যে এটা ঠিকই আছে, কারণ ওই কোম্পানি। কিন্তু যদি যদি দেখা যায় এরকম কোনো কিছু আছে, তাহলে ওই কোম্পানির সঙ্গে ডাইরেক্টলি পুলিশ প্রশাসন কথা বলতে পারে। আপনার এই গাড়িগুলো যে আপনি যে এই গাড়িগুলো ইয়ে করেছেন, এগুলোর এই বিএলটি উইদিন দি লিমিটেশন আছে কিনা। চট করে তো একটা লোককে এইভাবে চালান যদি কাটে, আপনি বৈধভাবে আছেন, তারপরে আপনার চালান কাটছে, তাহলে তো এটা চ্যালেঞ্জেবল। কিন্তু আজকাল মানুষ খুব ব্যস্ত থাকে, হয়তো এই 1000 বা 1500 টাকা যেটা ফাইন করলো সেটা নিয়ে হয়তো মানুষের ভাবনা আরে মানে দিয়ে চলে যায় আমার কাজে, সেই জন্য হয়তো কোনো কিছু হচ্ছে না। কিন্তু যদি কেউ রিয়েলি চ্যালেঞ্জ করে বসে, তো এটা একটা অন্য রকমের, কেউ হাইকোর্টে চলে যেতে পারে, একটা পিআইএল করতে পারে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করতে পারে। না, এখন অনেক সময় তো দেখা যায় যে পুলিশ যদি মানে চালক যদি পুলিশের কোনো কাজে বা সিদ্ধান্তে যদি প্রশ্ন করেন, সেটা রাস্তায় দাঁড়িয়ে বিশেষ করে, তখন তো পুলিশের কাজে বাধা হিসেবে সেটাকে কেন পুলিশের কাজে বাধা হবে? না 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 না, পুলিশের বৈধ কাজে বাধা দেওয়া আর পুলিশের সঙ্গে একটা জিনিসের যুক্তি দিয়ে কথা বলা। কারণ আপনি দেখুন একটা জিনিস, আমাদের আর্টিকেল 22 অব দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখানে স্পষ্টভাবে বলা আছে যে কাউকে অ্যারেস্ট করলে বা কাউকে কোনো কিছু করলে তাকে কারণ জানাতে হবে। এখন আপনি কারণ জানানোর না পুলিশ অফিসার, তো আমি আপনাকে প্রশ্ন করবো না যে আমাকে কি কারণে অ্যারেস্ট করা হয়েছে বা কি কারণে এখানে চালানো হচ্ছে। এগুলো ফান্ডামেন্টাল রাইটস, এগুলো সুপ্রিম কোর্ট এবং বলে দিয়েছে যে এটা সংবিধান সংশোধন করে এটাকে বদলানো যায় না। এগুলো মানুষের একটা ফান্ডামেন্টাল রাইট, যেটা পার্ট 3 আছে আমাদের সংবিধানের। তো এগুলো তো আমি ধরুন গাড়ি নিয়ে যাচ্ছি, আমাকে ফাইন করে দিল, তো আমি বললাম আপনি যে আমাকে ফাইন করেছেন, কেন করেছেন, কোন সেকশনে করেছেন বলুন। এখন উনি এটাকে যদি বলে যে আমার মানে পুলিশের কাজে বাধা দিচ্ছে, এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা পুলিশের কাজে বাধা নয়। অর্থাৎ এখানে সুপ্রিম কোর্ট কিন্তু বেশ কয়েকটা রায় বলে দিয়েছে যে এটা পুলিশের কাজে বাধা নয়। অন্যায় যদি কোনোদিন করে ল এনফোর্সিং এজেন্সি, যেমন ধরুন কাস্টমসের অফিসার, ওদের এটা কাস্টমস অ্যাক্ট 1962 আছে, কোথাও যদি রেড করে, তো সেই রেড এর বিরুদ্ধে যদি কোন ধরনের এখানে রেড সংক্রান্ত কোনো কিছু হয়, তাহলে বলা আছে এটা কালেক্টর অফ কাস্টমস, মানে অর্থাৎ চিফ কমিশনার কাস্টমস এর পারমিশন লাগবে ওর বিরুদ্ধে মামলা করতে। কিন্তু ও যদি ওখানে গিয়ে কোনো মলেস্টেশন করে, ওর জন্য কিন্তু কোনো পারমিশন লাগবে না। আচ্ছা, ল কিন্তু এখানে ভেরি ক্লিয়ার, এগুলো পুলিশ অফিসাররা ছোট লেভেল। অনেক সময় এখানে ওদিন আমি ক্লাস নিয়েছিলাম, আমি একটা জিনিস বললাম যে দেখো, লর ইন্টারভেনশনটা খুব ইজি, অর্থাৎ লর একটা উদ্দেশ্য থাকে যে লটা কেন তৈরি করা হয়েছে। এখন ধরুন দুই বাড়ির মধ্যে মারামারি পিটাপিটি হচ্ছে, একে ঘুষি মারছে, একে ঘুষি মারছে, মেয়েরা মেয়েদের মারছে, ছেলেরা মেয়েদের মারছে, চট করে কি করলো, একটা কেস হলো, কেসে মলেস্টেশন কেস নিয়ে এলো। এখানে মলেস্টেশনে কোনো আসবে না, কারণ এখানে উদ্দেশ্য কিন্তু মলেস্টেশন নয়, এখানে উদ্দেশ্য হলো দুই পরিবারের মধ্যে মারামারি হচ্ছে। তো এই যে যেটাই করুক না কেন রাস্তায়, যেখানে আপনার যদি কোনো অন্যায়ভাবে, আপনি একটা স্বাধীন নাগরিক, আপনার একটা ফান্ডামেন্টাল রাইটস আছে। না, একজন চালক যদি মনে করেন যে তার বিরুদ্ধে ভুলভাবে চালান করে, হ্যাঁ, উনি এটাকে চ্যালেঞ্জ করতে পারেন। ঘটনাস্থলে তার কি অধিকার রয়েছে এবং পুলিশের কি দায়িত্ব রয়েছে? এখানে যদি আমার বিরুদ্ধে অন্যায়ভাবে ইয়ে করা হয়, চালান কাটা হয়, তাহলে আমি অ্যাপ্রোপ্রিয়েট কোর্টে এটার বিচার চাইতে পারবো। এগুলো অনেক সময় ইয়েতে যায়, ইমিডিয়েটলি আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আমি এটা নিয়ে প্রথম আমি কমপ্লেন করতে পারবো, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে কমপ্লেন করতে পারবো। একই সঙ্গে যদি কেসটা আমাকে কোর্ট থেকে ডাকে, আমি তো দেবো না, হ্যাঁ, তো কোর্ট থেকে আমাকে ডাকবে, কোর্ট থেকে ডাকলে আমি বলবো যে এখন বলুন আমি কি করেছি, দিস ইজ দ্য সিচুয়েশন। ওকে, তো কোর্ট তো তখন তার লয়ারের সঙ্গে কথা বলবে, লয়ারের সঙ্গে কথা বলে দেখবে যে এখানে আসলে কোনো অপরাধ হয়নি, তখন এই যে ফাইনটা হয়তো মকুব হয়ে যাবে,
কিন্তু ওনার যে হ্যারাসমেন্ট হয়েছে তার কোনো কিন্তু উনি কোনো এটা জাস্টিস পাবেন না। আজকে আমাদের ইন্ডিয়ান ল যেটা আছে, ইন্ডিয়ান লতে প্রত্যেক জায়গায় দেখি, আমি হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে দেখি, ধরুন আপনার বিরুদ্ধে কোনো ডিপার্টমেন্টের কোনো অফিসার প্রচন্ড একটা আপনার বিরুদ্ধে অন্যায় করেছে, তো ফাইনালি সুপ্রিম কোর্ট বললো এখানে একদম মানে ম্যানিফেস্টলি ফলস একটা কেসে এনাকে ইমপ্লিকেট করা হয়েছে, হ্যাঁ দিলে ওনাকে রিলিজ করে দিল, কিন্তু যেই লোকটা করলো তার বিরুদ্ধে যে পিউনিটিভ অ্যাকশন সেটা নিচ্ছে না। কিন্তু এটা একটা বিরাট গ্যাপ আমাদের আইনের, যে আমাকে হ্যারাসমেন্ট করলো তার বিরুদ্ধে কোনো অ্যাকশন, তার বিরুদ্ধে ফাইন করা বা তাকে ওই যে কাস্টডিতে নেওয়া, তার বিরুদ্ধে জেল দেওয়া, এগুলো কিন্তু হচ্ছে না, এগুলো কোনো কিছু হয় না। এই কারণে কিন্তু মানুষের সাহস করে ক্রাইম করে যাচ্ছে। এই যে যারা নিত্যযাত্রী ধরুন এখান থেকে এখানে যাচ্ছে, আগরতলা সরে যাচ্ছে, এদের কাছে সময়ের দাম কিন্তু অনেক বেশি। একদম এরা যদি যখন দেখেছে যে ট্রাফিক জ্যাম, এদের মাথা খারাপ হচ্ছে, কারণ ওখানে যখন ওদের কর্মস্থলে যাবে তখন দেখবে যে ওখানে কর্মস্থলে ওরা একটা মানে শাসানি খাবে, একটা হেনস্থার শিকার হবে, এবং একই সঙ্গে হয়তো বেতনও কেটে দিতে পারে। তো এগুলো দেখার দায়িত্ব। আজকাল রাস্তার দুই সাইডে আপনি যে কোনো জায়গায় যান, শয়ে শয়ে মোটরসাইকেল দুই সাইডে ইয়ে করে রেখেছে। তো এই মোটরসাইকেল গুলো এখানে তো পার্কিং প্লেস নয় এটা। তো একই সঙ্গে পুলিশের দায়িত্ব মোটরসাইকেল গুলোর বিরুদ্ধে ইয়ে করা, চালান কেটে দেওয়া, সেটা দিচ্ছে না, এখানে পাওয়ারফুল লোকেরা আছে। দুই নম্বর যেটা আছে মিউনিসিপ্যালিটির দায়িত্ব বা পিডব্লিউডির দায়িত্ব পার্কিং লেবাই তৈরি করা, যে আমি গাড়িটা রাখবো কোথায়। তো এই পার্কিং লেবাই আপনার তৈরি করছে না। পার্কিং লেবার না করলে মানুষের তো ধরুন একটা বাজারে যাবে, গাড়িটা কোথায় রাখবে, গাড়িটা কোথাও রাখতে হবে, রাস্তার সাইডে রেখে দিচ্ছে। আরেকটা জিনিস, আমি কদিন আগে কলেজটা গেছিলাম, এমবিবি কলেজের যে গেট, তার থেকে যে সব্যসাচী ক্লাবের দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তার দুই সাইডে আপনি অন্তত মিনিমাম 300 থেকে 400 গাড়ি পাবেন রাস্তার সাইডে। ওদের যখন গাড়িটা কিনে, তখন ওদের যখন রেজিস্ট্রেশন গুলো হয়, এখানে একটা স্পষ্ট নির্দেশ থাকে গ্যারেজের কোথায়, তখন লিখে দেয় গ্যারেজ আছে, কিন্তু ওই যে গ্যারেজ আছে লিখে দেয়, এটা ভেরিফাই হয় না। অর্থাৎ এটা মোটর ভেহিকলস ডিপার্টমেন্টের যে ভেরিফাই করে, উনি যে লিখেছেন যে ওনার গ্যারেজ আছে, আদৌ আমি ফিজিক্যালি পরীক্ষা করবো যে গ্যারেজ আছে কিনা, তাহলে দেখা যাবে আগরতলাতে অর্ধেকের উপর গাড়ি থাকবেই না, মানে এরা গাড়ি রাখারই জায়গা নেই। তো এগুলো তো করা হচ্ছে না, না করে এইসব ছোটখাটো ফাইন টাইন করে কি, এই যে বেআইনি পার্কিং গুলো যে হচ্ছে বাড়ির সামনে, আপনার বাড়ির সামনে যদি 2 মাস ধরে একটা গাড়ি পড়ে আছে, আপনি হয়তো সচেতন নন, আপনি গাড়িটা কার সেটাও জানেন না, কিন্তু গাড়ির ভিতরে যদি বড় ধরনের মারাত্মক কোন ধরনের বিস্ফোরক থাকে, বা ইলিগাল কোনো কাজ, যেটা দিল্লিতে যেটা হয়েছে, দিল্লিতে ওই যে কয়েকজন ডাক্তার যারা ওই যে গাড়ির মধ্যে রেখে দিয়ে চলে গেছে, তারপরে পরবর্তী সময় বিস্ফোরণে বেশ কিছু লোক মারা গেছে। তো এগুলো সবসময় দেখা উচিত। আমাদের ট্রাফিক ব্যবস্থা যেটা আছে, সেটাতে কিন্তু কোনো মতেই সেটাকে সুস্থ ট্রাফিক ব্যবস্থা আমি বলবো না। আপনি যে বলছেন যেটা, এবং অনেক সময় মানুষের অভিযোগে সেটা ঘাটতি তো অবশ্যই রয়েছে। এখন এই যে ট্রাফিক এনফোর্সমেন্টের ক্ষেত্রে আইন সবার জন্য সমান, কিছুক্ষণ আগে আপনি যেটা বলছেন যে পাওয়ারফুল লোক, এই নীতিটা বাস্তবে কতটা কার্যকর, মানে ভিআইপি, প্রভাবশালী ব্যক্তি, কমার্শিয়াল ভেহিকেল এবং সাধারণ ব্যক্তিগত ক্ষেত্রে এনফোর্সমেন্টের তো বৈষম্য আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, এবং এটাকে তাহলে এটা তো যুগ যুগ ধরে চলে আসছে, এটা নতুন কোনো বিষয়। ত্রিপুরাতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তা নিয়ে ভীষণ সমালোচনা হয়েছে, আপনারাও সমালোচনা করেছেন, যে কোনো ভিআইপি যদি আসে 1 ঘন্টা আগে থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়, সাধারণ মানুষের ভয়ঙ্কর ধরনের ভোগান্তি শুরু হয়। কিন্তু আমি বলি যে সুস্থ পুলিশি ব্যবস্থা যদি থাকে, স্ট্যাপ অনলি ইট টেকস অনলি 10 মিনিটস, 10 মিনিট আমি রাস্তাটা বন্ধ করব, 10 মিনিট আগে আমি ট্রাফিক বন্ধ করব না, 10 মিনিট কিন্তু সাফিসিয়েন্ট টাইম, ওই সময়ের মধ্যে কিন্তু আমি বন্ধ করে দেবো, ভিআইপি চলে যাবে। কিন্তু একটা ভিআইপির জন্য আমি সারাটা ট্রাফিককে আটকে রাখা, তো সেগুলো যেমন আমাদের এখানে অনেকগুলোই অতি মানে ওভার মানে অ্যাকশন হচ্ছে, যেগুলো মুম্বাই টুম্বাইতে অনেকেই বলে, মুম্বাই টুম্বাইতে অনেক বড় বড় ভিআইপিরা যায়, ওরা সাধারণ মানুষের গাড়িতে যাচ্ছে, হুটার একটা বাজিয়ে লগে হয়তো একটা গাড়ি, এমন ধরনের কড়াকড়ি নেই। তো এগুলো সবকিছু চিন্তা করতে হবে, আলটিমেটলি মানুষের যাতে স্বাস্থ্য থাকে, রাস্তায় চলতে গেলে মানুষ যাতে নিরাপদে। এবং আজকে দেখুন এই যে গাড়ি অ্যাক্সিডেন্টে কেন লোক এত মারা যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্টে যে পরিমাণ লোক মারা যায় সেটা বোধহয় কোভিডেও এত লোক মারা যায়নি। কারণ আমাদের এখানে পুলিশি ব্যবস্থার মধ্যে একটা ঘাটতি আছে। একটা ঘাটতি হলো এই যে রাস্তার মধ্যে অহরহ দেখি হেলমেট ছাড়া গাড়ি চালিয়ে, মোটরসাইকেল চালাচ্ছে খুব স্পিডে, কিন্তু কোন পুলিশে দেখি এটা নিয়ে, ওটা পুলিশে যেটা নিয়ে করে হঠাৎ করে একটা জায়গাতে থামিয়ে গাড়িগুলো চেক শুরু করে, ঠিক আছে,
গাড়িগুলো চেক করো। গাড়ি চেকিং নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে। আপনি ঠিক আছে, হ্যাঁ। আপনি বলছেন স্যার এই চেকিং এর কথা বলছেন, সে আপনি অ্যাক্সিডেন্টের কথা বলছেন, এগুলো সবাই সব জানে। কিছু কিছু জিনিস জানার আমাদেরও আছে। এই যে আপনি বলছেন যে গাড়ির চেকিং বা এই যে ওভার স্পিডিং এর কথা, আগরতলা শহরে কতজন ট্রাফিক আপনি দেখেন এখন? আপনি রাস্তায় বেরোন, আপনি একজন সুনাগরিক, আপনি প্রায় সময় রাস্তায় চলাফেরা করেন, আগরতলা শহরে কতজন ট্রাফিক থাকেন? এক। দুই, এইগুলো দেখা যায়, ওভার স্পিডিং কি আলটিমেটলি সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে এবং তাদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন হয়? আমরা দেখি একটু সন্ধ্যার পর বা একটু রাত গেলে, রাত 9টার পর যেভাবে আগরতলা শহরে গাড়ি এবং বাইক চলাফেরা করে, তাদের বিরুদ্ধে কি আদৌ কোনো অ্যাকশন হয়? তাদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নিতে পারে ট্রাফিক পুলিশ? আমি বলছি, তাদের কি আদৌ কি করতে পারে? ক্ষমতা কি আছে তাদের কিছু? তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না আগরতলাতে, মানে এবং বিশেষ করে যেখানে হাইওয়ে টাইপগুলোতে এত স্পিডে মাথায় হেলমেট নেই চালায়, এবং এরা ওই বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টে জড়িয়ে যাচ্ছে। কিন্তু এদের বিরুদ্ধে যে একটা মানে সুনির্দিষ্ট প্ল্যান করে এই জিনিসগুলো থামানো, ক্রাইম, যেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যেটা নিয়ে স্বয়ং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া উনি উদ্বিগ্ন, উনি পিএম রাহাত যেটা চালু করেছেন, বিভিন্ন হসপিটালে বিনা ক্যাশলেস ট্রিটমেন্ট করতে হবে যদি কোনো রোড অ্যাক্সিডেন্টের কেস আছে, সেগুলো নিয়ে আপনি দেখবেন এখানে কোনো কিছু নেই। ট্রাফিক পুলিশের যে এই যে ডিসঅ্যাপিয়ারেন্স বিভিন্ন পয়েন্ট থেকে, সেটার একটা প্রধান কারণ হলো যে ট্রাফিকে যে পরিমাণ লোকের দরকার তার অর্ধেক স্টাফও নেই ট্রাফিকের মধ্যে। আমি প্রথমেই বলছি আপনাকে যে আপনার মাধ্যমে যে ট্রাফিক পুলিশকে একটা স্পেশালাইজড পুলিশ ইউনিট, মানে একটা টেকনিক্যাল পুলিশ ইউনিট হিসাবে ধরতে হবে প্রথম। অর্থাৎ এখানে যারা ঢুকবে অন্য উইং থেকে এনে ট্রাফিকের কাজ চালানো, হ্যাঁ, এখানে যে থাকবে সে মিনিমাম তার একটা মিনিমাম টেনিউর 5 ইয়ার্স করতে হবে। যে বিফোর 5 ইয়ার্স ওখান থেকে অন্য কোনো কারণ না থাকলে, যদি ও কোনো কারাপশনে জড়িয়ে যায় তাহলে তো এটা অন্য কথা, তাকে এখান থেকে শিফট করা যাবে না। হ্যাঁ, কিন্তু 5 ইয়ার্স মিনিমাম ওকে টেনিউর দিতে হবে, যাতে এই 5 ইয়ার্সের মধ্যে অ্যাটলিস্ট 5-6 প্রথম 6 মান্থে সে অনেকটাই শিখে নেবে, তারপরে পরবর্তী সময় তার একটা পরিশীলিত একটা ডিউটি করতে পারবে। 2 নম্বর হলো স্টাফ এখানে এখন যেটা আছে, এখানে যেভাবেই হোক অন্তত মিনিমাম আরো এটা ডাবল করতে হবে যদি আগরতলা শহরের যদি ট্রাফিক ব্যবস্থা পুনরুজ্জীবন করতে হয়। আচ্ছা, টিএসআর, ডিএআর এরা হলো বেসিক্যালি আর্ম পুলিশ, ত্রিপুরা স্টেট ট্রাভেলস আর্ম পুলিশ। ওদের কোনো ওরা কিন্তু ট্রাফিক পুলিশে কাজ করবে বলে ওদের কিন্তু চাকরি হয়নি, কিন্তু ওরা আর্ম পুলিশ, ওদের বলো সশস্ত্র এই যে ইনসার্জেন্সি বা এরকম ধরনের কোন ব্যাপারের সঙ্গে হেভি ডিউটি করার জন্য ওদের রিজার্ভ ফোর্স হিসাবে রাখা হয়েছে। রিজার্ভ ফোর্স মানে এই নয় যে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ ডিউটি করবে। আজকে ট্রাফিক পুলিশের যারা ডিউটি করছে এরা ওদের যে সিভিল ট্রাফিক পুলিশ যারা আছে ওদের থেকে দেখে দেখে হয়তো কিছু একটা শিখছে, কিন্তু আমি অনেক জায়গাতে গিয়ে দেখছি ও যে সিগন্যাল দিচ্ছে সিগন্যাল গুলো পারফেক্ট দিচ্ছে না। আমাদের তো পুলিশ চাকরি করছে, আমাদের নজরে আসে, একদম। তো এগুলো আছে না, এটা বিরাট ঘাটতি। আমার কথা হলো যে অনেক চালকই কিন্তু সিগন্যাল সম্পর্কে ওয়াকিবহাল এবং অনেক ভালো করে জানেন, আইনটা ভালো জানেন, ট্রাফিক সিগন্যাল গুলো ভালো জানেন, তাদের কাছে কিন্তু ধরা পড়ে, কিন্তু এখানে যে তারা ধরা পড়ে এবং তারা অনেক সময় গালি দেয় যে ওই দেখো কি করছে। একটা জিনিস আপনাকে যেটা বলছি যে ট্রাফিকের যে এক্সিস্টিং যে স্ট্রেংথ আছে, ম্যান পাওয়ার স্ট্রেংথ আছে, সেটাকে অন্তত ডাবল করতে হবে। নাম্বার 2 যেটা আছে যে এই যে বেআইনি পার্কিং গুলো যে আছে এগুলোর মধ্যে কেস দিয়ে রাস্তাঘাটে দাঁড়িয়ে এইভাবে সাডেন চেকিং না করে, তুমি তো রাস্তার 2 সাইডে অজস্র গাড়ি পার্কিং এ রাত্রিবেলা পড়ে থাকে, এদের বিরুদ্ধে কেন কেস দিচ্ছ না তুমি? ওকে স্যার, এখানে আপনি যখন পার্কিং এর কথা বলছেন তাহলে আমি একটু উল্লেখ করতে চাইবো, আমরা বছরের পর বছর দেখছি পশ্চিম থানার সামনে একটা বিরাট এলাকা জুড়ে যেখানে ফুটপাত দখল করে বাজেয়াপ্ত গাড়িগুলো রাখা রয়েছে, সেখানে শুধু ছোট কার নয়, বড় ট্রাক, আমরা লরিও দেখছি এখানে পড়ে আছে। আমরা দেখেছি আগরতলা পুর নিগম কিছুদিন পরপরই ফুটপাত বেদখল অভিযান করে, কিন্তু এই ফুটপাত বেদখল হয় না, এটা থানার সামনে। এখন আপনি বলছেন যে অন্যান্য পার্কিং এর কথা বলছেন, অন্যান্য জায়গায় মানুষ পার্কিং করে, থানার সামনে এইভাবে শহরের প্রাণ কেন্দ্রে পশ্চিম থানার সামনেই আমরা দেখছি পার্কিং করা রয়েছে, এবং সুপ্রিম কোর্ট বলেছে থানার সামনে এইভাবে গাড়ি রাখা যায় না, যেখানে গাড়ির নির্দিষ্ট স্থান থাকে সেখানে গাড়ি রাখতে হয়। আপনার এটার মধ্যে কিছুটা পুলিশের গাফিলতি আছে, কিছুটা উদাসীন ভাব আছে, কিছুটা ওদের নিজস্ব একটা ডিসক্রিশনারি পাওয়ার, আমার এটা ডিসক্রিশন, আমি কাকে রাখবো, কোথায় রাখবো, কি রাখবো সেটা, এরকম একটা দাম্ভিক একটা ব্যাপারও আছে। আচ্ছা, আপনার এই যে আমার ত্রিপুরা মেডিকেল কলেজ হাপানিয়া, আপনি যদি কখনো যান দেখবেন দুটো গেটের 2 সাইডে একদম গেট পর্যন্ত এইভাবে দোকান হয়ে গেছে,
এখন যখন খুব ক্রিটিক্যাল কোনো পেশেন্ট এখানে আসে, যে এত 1 সেকেন্ডের দিক সেদিক হলে পেশেন্টটা মারা যাবে, আবার 1 সেকেন্ডের দিক সেদিক হলে পেশেন্টটা সার্ভাইভ করতে পারে, বাঁচানো যেতে পারে। তো এখানে উল্টো দিক থেকে গাড়ি গেলে দেখা যায় এই গাড়িটা আটকে গেল, ওই গাড়িটা আবার ব্যাক করলো, তারপরে গাড়িটা ঢুকলো। আমি যখন এখানে ইয়ে নিলাম, আমি বারবার এদের ওয়ার্নিং দিয়েছি, পরে আমি মিউনিসিপ্যালিটিকে বলেছি আপনারা অন্তত মেইন গেটের 2 সাইডে গাড়ি দোকানগুলোকে সরিয়ে দেন। বলছে একদম মন্ডলে বলছে এরা কি করে খাবে টাবে। আরে তাহলে তো পৃথিবীতে চোর ডাকাত যারা আছে এদেরও মান্যতা দিতে হয়, এরা কি করে খাবে? যে চুরি করে সে চুরি না করলে কি করে খাবে? যে ডাকাত সে ডাকাত রোজগার করা, এটাই সরকার দাঁড়ায়। তাহলে এখানে সরকারের উচিত যে এখানে ইয়ে করা, এদের মানে সরিয়ে দেওয়া। তারপরে কিছু কিছু হচ্ছে, তবে এখানে একটা জিনিস যে আগরতলা শহরে যেটা হচ্ছে সেটাতে পক্ষে যেমন দেখবেন অনেক লোক এরা ইয়েতে ইয়ে হয় এদের পক্ষে দাঁড়ায়, নাহলে এদের পক্ষে দাঁড়ানোর মতো কোনো কিছু নেই। এত লক্ষ লক্ষ লোক যেভাবে খাচ্ছে ওরা সেভাবে খাবে। ওকে স্যার, অনুষ্ঠানে অনেকটা সময় পেরিয়ে এসেছি, আপনাকে এবার একটা আমি আমাদের ফুটেজ দেখাতে চাইবো, একটা ভিডিও দেখাতে চাইবো। আপনি স্ক্রিনে অবশ্যই দেখতে পারেন, আপনার সঙ্গে আমাদের দর্শক বন্ধুরাও দেখবে। এই যে কাজটা হচ্ছে আজ সকালবেলা জ্যাকসন উত্তর গেটে, নর্থ গেট এলাকাতে, এখানে আমরা দেখেছি আজ ট্রাফিক পুলিশ সেখানে ইলেকট্রিক অটো, ই অটো যারা বেআইনিভাবে আগরতলার শহরে হয়তো প্যাসেঞ্জার নিচ্ছে বা ট্রাভেল করছে তাদেরকে চেকিং হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম পুলিশের ট্রাফিক পুলিশের লোকরা সেখান থেকে যারা গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালকদের চাবি নিচ্ছেন, ইগনিশন চাবি নিচ্ছেন, যদিও ওনারা জোর করে নিচ্ছেন না, বলে নিচ্ছেন ওনাদের হাতে চাবি রয়েছে। এটা করতে পারেন কি? একটা হলো কোনো গাড়ি থেকে চাবি নেওয়া, এটা পুলিশের একটা বেআইনি কাজ, অর্থাৎ পুলিশ কেউ থেকে চাবি নিতে পারে না, এটা সম্পূর্ণভাবে বলা আছে। 2 নম্বর যেটা সেটা হলো যে এই যে আপনার কোন রাস্তায় কোন গাড়ি চলবে সেটা অবশ্য পুলিশের রেসপন্সিবিলিটি, অর্থাৎ আমি এই রাস্তায় মানে স্লো মুভিং ভেহিকেল বা এই ধরনের গাড়িগুলো রাখবো না, সেটার মধ্যে কোনো বেআইনি নেই, কারণ রাস্তাতে অর্ডারের দায়িত্ব আমার, মানে কিভাবে চলবে, সেই জন্য আমি এখানে এই গাড়িগুলো এই রাস্তায় এলাউ করবো না, সেটা সম্পূর্ণভাবে পুলিশের নিজের ডিউটির মধ্যে পড়ে। কিন্তু চাবি নিয়ে নেওয়া কোনো মোটরসাইকেল থেকে বা কোনো কিছু থেকে, সেটা কিন্তু পুলিশের ডিউটির মধ্যে পড়ে না, এবং এটা সম্পূর্ণ বেআইনি একটা কাজ। এখানে চেকিং চলছে এবং বলা হচ্ছে যে যদি কোনো কারণে মদ্যপ থাকে গাড়ির চালক বা গুরুতর কোনো দুর্ঘটনা ঘটে, তখন হয়তো চাবি পুলিশের কাছে যেতে পারে, পুলিশ নিতে পারে। এখন ঘটনা হচ্ছে এখানে চেকিং হচ্ছে, তাদের গাড়িকে আটকানো হচ্ছে, হতে পারে তার মধ্যে প্যাসেঞ্জার বেশি আছে, হতে পারে ওনার বৈধ নথিপত্র নেই। চেকিং এর পরে যেটা হবে, যদি গাড়ি বাজেয়াপ্ত করা হয় তখন হয়তো পুলিশ চাবি নেবে, কিন্তু তার আগেই কোনো একজন হাত পেতে চাবিগুলো নিয়ে নিচ্ছেন, মানে চাবি নিচ্ছেন যাতে উনি চালিয়ে না যেতে পারেন। সেটা সতর্কতামূলক হতে পারে, আমরা ধরে নিলাম, কিন্তু সেটা নিতে পারেন কিনা সেটাই প্রশ্ন আমাদের। অনেকটাই মানে এখানে করাপশনও কিছু জড়িয়ে থাকে, অর্থাৎ ওই সাবজেক্টটা নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে কি যে হাইওয়েতে যে গাড়িগুলো যাওয়ার কথা সেগুলো রাতের বেলা শহরে ঢুকে যাচ্ছে, বড় বড় গাড়িগুলো। এবং এরকম আমি অনেকদিন আগে জানতাম যে এরকম গাড়ির লিস্ট আছে প্রায় 300 থেকে 400টা ট্রাফিক অফিসের কাছে। দিস পিপল পে রেনসম রেগুলারলি, মানে ওরা দিয়ে যায় অনেক সময়, মানে একটা সমঝোতা করে নেয়। সেগুলো কতটুকু এর বেস আছে কিন্তু আছে। গাড়িগুলো দেখবেন দাঁড়িয়ে থাকে, আপনি মরসুমনি পেরোলে দেখবেন রাস্তার 2 সাইডে অনেকগুলো ট্রাক দাঁড়িয়ে থাকে, রাত্রে 10টা 11টা পরে এই গাড়িগুলো কিন্তু শহর দিয়ে পেরিয়ে যাচ্ছে, অথচ এর জন্য কিন্তু বাইপাস করা আছে, বাইপাস দিয়ে এরা ওদিকে চলে যাবে। কমার্শিয়াল ভেহিকেল গুলোকে শহরে ঢুকতে দেওয়ার কারণে অনেকগুলো বড় বড় এত সরু রাস্তা, হঠাৎ করে যদি কমার্শিয়াল ভেহিকেল ঢুকে যায়, ট্রাক ঢুকে যায় বা পণ্যবাহী ট্রাকগুলো ঢুকে যায়, তাহলে হয়তো এখানে পুরোপুরি ট্রাফিক ব্যবস্থা ভেঙে যাবে। কিন্তু তারাও নানা চল ছুত করে কিন্তু আসে। তো এগুলো একটা শ্রেণীর আপনি আছেই বলছেন। হ্যাঁ, আছে। এগুলো থামাতে হলে এত সহজ নয়, কারণ যদি আপনার মাল্টি অর্গান ফেলিউর হয় একটা, তাহলে আপনি কোন অর্গানটার আপনি ট্রিটমেন্টটা করাবেন সেটা। ট্রাফিকে যেমন আছে, আদার উইং গুলো তো আছে, সেগুলো আছে। তো যেটাই হোক না কেন, তবে আমার মেইন এখানে যে সমস্যা হয় ট্রাফিকে সেটা হচ্ছে এই যে ইলিগাল পার্কিং, যেটা আমি বলছি আগে বারবার আমি জোর দেব। আপনি ইলিগাল পার্কিং এর দিকে জোর দিচ্ছেন, আমরা দেখছি পুলিশ ইলিগাল পার্কিং এর সামনে দাঁড়িয়ে চেকিং করছে, কিন্তু পেছনে পার্কিং কিন্তু সামনে দাঁড়িয়ে চেকিং হচ্ছে, গাড়ি চেকিং হচ্ছে, হেলমেট চেকিং হচ্ছে,
গাড়ির বৈধ কাগজপত্র আছে কিনা তাদের চালান কাটা হচ্ছে। এই চিত্র আমরা রোজ দেখি। আপনি বেশি দূর যেতে হবে না, রাধানগর বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে থাকলে আপনি রোজ এই চিত্র দেখবেন। এখানে যদি এটাকে যদি কমিশনারেট করা হয়, আগরতলা শহরে এখন যে সাইজ যে পপুলেশন এখানে কমিশনারেট করতে পারে, আপনি দেখবেন কমিশনারেট করলেই এটাকে পুলিশ কমিশনার একজনকে দেবে, ডিআইজি র্যাঙ্কের বা আইজি র্যাঙ্কের কেউকে পুলিশ কমিশনার করে দেবে। তো তখন দেখবেন এখানে ডিসি ট্রাফিক হবে। ডিসি ট্রাফিক মানে ডেপুটি কমিশনার ট্রাফিক মানে কি এসপি র্যাঙ্কের অফিসার। তখন দেখবেন যে এখন যে স্ট্রেংথ আছে তার ডাবল স্ট্রেংথ হয়ে গেছে মানে ট্রাফিক পুলিশের। আমি যেটা বারবার বলছি, তো একটা উদাসীন ভাব ট্রাফিকের প্রতি, অথচ ট্রাফিক সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটা আজকালের দিনে যদি এই যে মুভমেন্ট মানে মানুষের যে তার কর্মস্থলে যাওয়া আসা বিভিন্ন ধরনের কাজ, একদম বেসিক গুলো আজ থেকে কয়েক বছর আগেও আমরা বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ দেখতাম, এখন সেগুলো রিপ্লেস করেছে ট্রাফিক সিগন্যাল, যেগুলো প্রায় সময় নষ্ট থাকে। এবং ট্রাফিক পুলিশ যাও দেখি আমরা কিছু একটা নির্দিষ্ট সময়ে দেখি, ভিআইপি মুভমেন্টের সময়টাতে ট্রাফিক পুলিশ দেখি, বাকি সময় আর থাকে না। যেখানে থাকে তারা শুধু চালান কাটতে ব্যস্ত। কিছু কিছু পুলিশ অফিসার অনেকদিন আগে আমরা শুনতাম এই নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে থাকতো, চিফ মিনিস্টার, ডিজিপি, চিফ সেক্রেটারি এদের গাড়ি যখন যেত ও একটা স্যালিউট দিয়ে ও চলে যেত, মানে আর ডিউটিতে পাওয়া যেত না। তো এগুলো নাই। ট্রাফিক পুলিশে আমি বারবার যেটা জোর দিয়ে বলছি আপনাকে, যেটা স্পেশালাইজড একটা স্পেশাল একটা ইউনিট পুলিশের, এখানে যাদের দেখা হবে তাদের বাছাই করে এখানে পোস্টিং দিতে হবে। যে সে লোকটা কিডনি রোগে আক্রান্ত, ওরা আক্রান্ত, আচ্ছা তাকে ঠিক আছে কোথায় দেবে, তো হেভি ডিউটি করতে পারবে না, উগ্রপন্থীর বিরুদ্ধে লড়াই করতে পারবে না, একে ট্রাফিকে দিয়ে দাও। সেম আপনি দেখবেন কোর্টে, কোর্ট পুলিশের অধীনে একটা মানে আসামি অভিযুক্ত পালিয়ে যাচ্ছিল, পালিয়ে যায় কি করে, এর আগে অনেকগুলো ঘটনা আছে, মার্ডার কেসে রায় বেরিয়েছে তারপরে পালিয়ে গেছে, মানে অনেকগুলো ঘটনাই। এটারও একটা কারণ আছে যে দেখবেন যে মানে একদম অশীতিপর বৃদ্ধ আর চাকরি আছে 3-4 বছর 5 বছর, ওকে কিন্তু পোস্টিং দিচ্ছে পুলিশ কোর্টে। ও নিজেই চাইছে যে এখানে 10টা-5টার পরে আর কোনো ডিউটি নেই, বাড়িতে গিয়ে আরামসে থাকবে। কিন্তু এখানে তুমি যাকে দিচ্ছ তার শারীরিক সক্ষমতাও থাকতে হবে। এই সিরিয়াস মানে আসামিগুলোকে নিয়ে আসা, এখান থেকে এখানে নিয়ে আসা, এগুলো কোন ইউনিটে কাকে পোস্টিং দেবে সেটা অনেকবার ভাবা উচিত। ওকে স্যার, আপনি পার্কিং এর কথা বলছেন। আগরতলার যে ট্রাফিক রুলস নিয়ে, মানে ট্রাফিক আইনগুলো যে নিয়ে, কোনটা আইন কোনটা নিয়ম, এই সব কিছু নিয়ে সচেতনতা মানে তৈরি করার কাজ কি যথেষ্ট হয় বা হচ্ছে? স্কুল, কলেজ, গাড়ির চালক বা বিভিন্ন সংগঠন, অটোরিকশা বলুন, ই রিক্সা বলুন, এইসব সংগঠন বা পুলিশের মধ্যে নিয়মিত সচেতনতামূলক সংলাপ কি বাধ্যতামূলক করা উচিত নয়? এটা ভীষণ উচিত, কিন্তু এটা হয় না। আর স্কুল কলেজে যেটা ট্রাফিক সচেতনতা করা হয় সেটাতে তো কোনো একটা মানে সিম্পলি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, অর্থাৎ একটা বুঝিয়ে দেওয়া যে কিরকম। কিন্তু আপনি যদি ডিপ লতে চলে যান, যেখানে মানে ড্রাইভার এবং যারা পুলিশ কর্মচারী ওদের জানা দরকার যে যেমন আমাদের একটা শিখানো হয়েছিল, এটাকে বলে আপনার সিডিআই পিডিসি ফিটজি। সিডিআই পিডিসি ফিটজি, সিডিআই মানে ওই আপনি শুনছেন যে চিফ ডিল ইন্সট্রাক্টর পুলিশ ট্রেনিং কলেজ, সিডিআই পিডিসি ফিটজি। অর্থাৎ এটার পুরোটা হলো যেমন আপনি একটা লোককে ধরলে কি কি জিনিসগুলো চাইবেন, ওই সিডিআই পিডিসি ফিটজি। সিডিআই মানে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন, ডি দিয়ে ড্রাইভিং লাইসেন্স, আই দিয়ে ইন্স্যুরেন্স পলিসি, পিটিসি, পি দিয়ে পারমিট বা পলিউশন কিছু থাকবে, পারমিট বা পলিউশন কিছু একটা থাকবে, টি দিয়ে ট্যাক্স টোকেন, সি দিয়ে এরকম একটা কিছু থাকবে, ফিট মানে ফিটনেস সার্টিফিকেট আছে কিনা কমার্শিয়াল ভেহিকেলের, এবং গ্যারেজ রেজিস্টার। আপনাদের দেখে কোন একটা গাড়ি যে রাস্তার দুই সাইডে আপনার এই যে মানুষের যাতায়াত ক্ষুণ্ণ করে যেভাবে দাঁড়িয়ে আছে, উপর পার্কিং করা আছে, এদের কি কোন পুলিশ অফিসার বলে যে আপনার গ্যারেজ রেজিস্টার দেখি? গ্যারেজ রেজিস্টার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো ক্রিমিনাল অফেন্স, এখানে বলা আছে যে তুমি লগ বুক মেনটেন করবে। অর্থাৎ আপনার যদি গাড়ি থাকে, আপনার গাড়িতে কিন্তু একটা লগ বুক থাকবে। সেই লগ বুকে আপনি কখন শুরু করেছেন, কোথায় যাচ্ছেন, এভরিথিং ইউ আর রিকোয়ার্ড টু জাস্ট নোট ডাউন ইন ইউর লগ বুক। হঠাৎ করে আমি একটা পুলিশ তদন্ত করছি, এই গাড়িটা কোন একটা জায়গাতে গিয়ে একটা মার্ডার করে এসছে, আমি সঙ্গে সঙ্গে কিন্তু ওনারকে বলবো যে আপনার লগ বুকটা দেখান। আচ্ছা, একটা গাড়ির কোনো লগ বুক নেই, ওনারা জানেও না যে লগ বুক মেনটেন করতে হয়, পুলিশও ধরে না এটা যে আপনার লগ বুকটা কোথায়। আপনি গাড়ি রাখলে আপনার গাড়ির লগ বুক থাকবে, আপনি কোথায় যাচ্ছেন, মুভমেন্ট কোথায় যাচ্ছে, দিস ইজ ইউর ডিউটি টু নোট ডাউন ইন দি লগ বুক। যেমন আমরা সরকারি গাড়িতে এটা মেনটেন করা হয়, আমি যে এখানে আছি ত্রিপুরা মেডিকেল কলেজে, এখানে এটা মেনটেন করা হয়, এখান থেকে এখানে, এখান থেকে এখানে ডেইলি গাড়িটা কোথায় মুভমেন্ট হচ্ছে। কিন্তু প্রাইভেট গাড়িগুলোতে এটা কম্পালসারি, কিন্তু এটা করে না। নাম্বার 2 হচ্ছে আপনার গ্যারেজ রেজিস্টার কোথায়, গ্যারেজটা কোথায় নাই, এই যে ভেরিফিকেশন, গ্যারেজের ফিজিক্যাল ভেরিফিকেশনটা দেখা, ফিজিক্যাল করে না।
যখন আপনি একটা গাড়ি কিনবেন তখন আপনার এই যে ম্যান্ডেটরি মানে প্রভিশন যেগুলো আছে সেগুলো যখন আপনি জমা দিলাম, এখন আমার রেজিস্ট্রেশনটা হবে, ইট ইজ দ্য ডিউটি অফ দি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট টু এনশিওর যে উনি যে সার্টিফিকেট গুলো দিয়েছেন এগুলো আদৌ সত্য কিনা। তো এগুলো তো প্রথমে দেখবে যে গ্যারেজ নেই, ওই বেচারা থাকে এখানে, তো ওর গাড়ি তো রেজিস্ট্রেশন পাওয়ার কথা নয়। ঠিক স্যার, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার মধ্যে একটা জিনিস বলেছেন যে ট্রাফিকের স্ট্রেংথ বাড়াতে হবে, অ্যাটলিস্ট ডাবল করতে হবে এই মুহূর্তে আগরতলা শহরে যে যানজট সৃষ্টি হচ্ছে, এবং এখনো ছোট আছে, অনেকেই এটাই বলছেন, যদিও অনেকটা বড় হয়ে গেছেন এই সমস্যাগুলো, তবুও ছোট আছে বলছেন, এখনো সেটাকে মিটিগেট করা যাবে। আর আপনি বলছেন স্ট্রেংথ বাড়ালে সেটা অবশ্যই সম্ভব। আপনি বলছেন ইল্লিগাল যে পার্কিং গুলো হয় সেই জায়গাটা দেখার জন্য। এছাড়া আর কি কি জরুরি পদক্ষেপ বা সংস্কার করা উচিত? এই যে রেগুলার ইন্টার সার্ভিস ট্রেনিং এবং সেন্সিটিভিটি এবং অ্যাপ্রোপ্রিয়েট ম্যান ইন দা অ্যাপ্রোপ্রিয়েট পোস্ট, অর্থাৎ ট্রাফিকের উপযুক্ত লোকদেরই ট্রাফিকে তুমি পোস্টিং দাও। আজকে ক্যালকাটা পুলিশ কি করে, আজকে ব্রিটিশ আমল থেকে করে যাচ্ছে, ওদের সার্জেন্ট আছে 6 ফুট লম্বা, কারণ অনেক দূর থেকে দেখতে হয়। ট্রাফিক পুলিশের জেনারেলি শর্ট লোকের কোনো এখানে কাজ নেই। আচ্ছা, ট্রাফিক পুলিশের সবসময় অনেক লম্বা হাইটের, মানে 6 ফিট অ্যান্ড এভাব ক্যালকাটা পুলিশের সার্জেন্ট, এরা এভাবে অনেক দূর থেকে দেখতে হয়তো, তো এরা ব্রিটিশ আমল থেকে এই হাইটটা মেনটেন করে আসছে। এবং একই সঙ্গে এরা স্পেশালাইজড, এদের কিন্তু থানাতে পোস্টিং হবে না। অর্থাৎ ক্যালকাটা পুলিশ যেটা ব্রিটিশ আমলে অ্যাডপ্ট করেছে যে আমার ট্রাফিকটা এটা স্পেশালাইজড ডুইং, এখানে আমি যাদের পোস্টিং দেবো এরা আর ওই থানাতে কাজ করবে না, এরা শুধু ট্রাফিক নিয়েই যতদিন যাবে অভিজ্ঞতা সঞ্চয় হবে। একদম, এত ট্রাফিক, এত যান, মানে কলকাতা মতো শহরে এত যান, এত ধরনের যান, তারপরেও কিন্তু খুব একটা বেশি ট্রাফিক আটকে যায় না। কারণ এখানে যারা ট্রাফিকে ঢুকছে এরা ট্রাফিকে সারা জীবন কাটিয়ে দিচ্ছে, ট্রাফিকে কাটাতে বলে তারপরে তার অভিজ্ঞতা হয়ে যাচ্ছে, রোডগুলো সম্বন্ধে ধারণা হয়ে যাচ্ছে কোথায় কি আছে। অসংখ্য ধন্যবাদ স্যার, সঙ্গে থাকার জন্য। গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আপনি। তবে অবশ্যই এই যে বিষয়গুলো ছোট আছে এখনো সমস্যা, আগরতলা শহরকে সুন্দর রাখার জন্য আমরা স্মার্ট সিটি, স্মার্ট নাগরিক, আমরা এখন শুধু আমরাই তো আগরতলা শহরে চলি না, গোটা রাজ্য থেকে এবং বহিরাজ্য থেকে বহু মানুষ এই শহরে রোজ চলাফেরা করেন। তো এই শহরের রাস্তাগুলোকে সচল রাখতে, চাকা যেন মুভমেন্টে থাকে এবং সেটা কোনো অ্যাক্সিডেন্ট বিহীন ভাবে চলাফেরা করতে পারে মানুষ, তার দিকে নজর সবাইকে রাখতে হবে। স্যার অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ট্রাফিক আইন মানা যেমন প্রতিটি নাগরিকের দায়িত্ব, তেমনি আইন প্রয়োগের ক্ষেত্রেও মানে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা ও জবাবদিহি তাও কিন্তু প্রয়োজন। চালক আইন জানেন না, এটা যেমন সমস্যা, তেমনি প্রয়োগকারী পুলিশকর্মীর কাছে সর্বশেষ আইন ও তার সঠিক ব্যাখ্যা স্পষ্টভাবে না থাকাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তাই শুধু জরিমানা নয়, চালককে সচেতন করা, পুলিশকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া এবং যেমনটা স্যার বলছিলেন, এবং ইনলিগাল যতগুলো পার্কিং হয় সেই পার্কিং গুলোকে বন্ধ করা, সেটা কিন্তু দেখার দায়িত্ব ট্রাফিক পুলিশের। তো সেই টেকসই সমাধান আগামী দিনে কতটা হয় তার সময় বলবে। আপনারা সব গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।